দ্য ডিবেটে আপনাদের স্বাগত। আজ আমরা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড মানে সেল এর পেনশন আর গ্র্যাচুইটি নীতিতে যে সাম্প্রতিক পরিবর্তনগুলো এসেছে তা নিয়ে একটু আলোচনা করব। দেখুন, এই পরিবর্তনগুলো কিন্তু শ্রমিক সংগঠন আর ম্যানেজমেন্টের মধ্যে বেশ একটা বিতর্কের জায়গা তৈরি করেছে। মূল যে প্রশ্নটা উঠছে সেটা হলো কোম্পানির আর্থিক স্থিতি রক্ষার জন্য সেল ম্যানেজমেন্টের এই যে পদক্ষেপগুলো, এগুলো কি আসলেই জরুরি ছিল, নাকি এর ফলে 2014 সালের যে ন্যাশনাল জয়েন্ট কমিটি ফর স্টিল ইন্ডাস্ট্রি বা এনজেসিএস চুক্তি ছিল আর কর্মীদের যে ন্যায্য অধিকার সেগুলো কোথাও কি খর্ব হলো? আমাদের আলোচনাটা মূলত সেল শ্রমিক সংগঠনগুলো, যেমন ধরুন SFWI বা CITU, তাদের তোলা উদ্বেগ আর কোম্পানির নেওয়া পদক্ষেপ এগুলোর উপরে ভিত্তি করে এগোবে। আমি বরং ব্যবস্থাপনার দিক থেকে আর্থিক আর নীতিগত যে যুক্তিগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। আর আমি চেষ্টা করব শ্রমিকদের দিক থেকে দেখাতে, মানে কিভাবে এই পরিবর্তনগুলো আগের চুক্তিকে একরকম লঙ্ঘন করছে আর তাদের যে অধিকার সেগুলোকে ক্ষুণ্ণ করছে। দেখুন, একটা জিনিস বুঝতে হবে, 2015-16 বা 2016-17 সালের মতো সময়ে সেল যখন বেশ বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছিল, তখন পেনশনের মতো যে দীর্ঘমেয়াদী দায়বদ্ধতাগুলো আছে সেগুলো তো একবার পুনর্বিবেচনা করার দরকার হয়েই পড়েছিল, তাই না? কোম্পানির লাভজনকতার ওপর ভিত্তি করে পেনশন কন্ট্রিবিউশন ঠিক করা, যাকে বলা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি ক্লজ, যেটা প্রফিট বিফোর ট্যাক্স আর গড় নেটওয়ার্থের অনুপাতের ভিত্তিতে হয়, আমার তো মনে হয় এটা একটা বেশ বাস্তবসম্মত ব্যবস্থা। এটা স্কিমটাকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে সাহায্য করবে। এই যেমন ধরুন, এই পদ্ধতির জন্যই তো সম্প্রতি লাভের উন্নতি হওয়ায় 2023-24 আর 2024-25 অর্থবর্ষে তথ্যের ভিত্তিতে গড় অনুপাত 6.05 হওয়াতে পেনশনের কন্ট্রিবিউশন বেড়ে 7.05% হয়েছে। একইভাবে গ্র্যাচুইটির ক্ষেত্রে ধরুন এক্সিকিউটিভ আর নন এক্সিকিউটিভ সবার জন্য একটা একই রকম সর্বোচ্চ সীমা বা সিলিং চালু করা, যেটা নভেম্বর 2021-এর সার্কুলারে বলা হয়েছে, অথবা ধরুন পেনশন ফান্ড ম্যানেজমেন্টের জন্য ন্যাশনাল পেনশন সিস্টেম বা NPS-এর মতো একটা পেশাদার সংস্থাকে দায়িত্ব দেওয়া, এগুলো আসলে বৃহত্তর পরিচালনাগত দক্ষতা বাড়ানো আর নীতির মধ্যে একটা সামঞ্জস্য আনারই চেষ্টা, এই আর কি। দেখুন, আপনার যুক্তির সাথে আমি ঠিক একমত হতে পারছি না। কারণটা বলি। 1 জুলাই 2014 সালে যে NJCS চুক্তি, তার 3.5.2.1 ধারায় কিন্তু খুব স্পষ্ট করে লেখা ছিল যে মাসিক বেসিক আর মহার্ঘ ভাতার উপর 6% হারে পেনশন কন্ট্রিবিউশন চালু হবে। আর সেটা কবে থেকে? না, 1 জানুয়ারি 2012 থেকে কার্যকর হবে। সেল ম্যানেজমেন্ট কিন্তু এই প্রতিশ্রুতিটা একতরফাভাবেই ভেঙেছে। 2015-16 সালে লোকসানের অজুহাত দিয়ে প্রথমে এই হারটা কমিয়ে 2% করে দেওয়া হলো। তারপর আবার এই অ্যাফোর্ডেবিলিটি ক্লজ নিয়ে আসা হলো। এগুলোর কোনোটাই কিন্তু NJCS বা যে পেনশন সাবকমিটি আছে সেখানে ঠিকমতো আলোচনা করে হয়নি। আবার দেখুন, 1970 সাল থেকে যে সিলিংবিহীন গ্র্যাচুইটি চলে আসছিল, হঠাৎ করে 2021 সালে তার ওপর একটা সিলিং বসিয়ে দেওয়া হলো। আপনি অভিন্নতার কথা বলছেন বটে, কিন্তু একটা জিনিস খেয়াল করুন, এক্সিকিউটিভদের জন্য পেনশন সে 2007 সাল থেকে 9% হারে চালু হলো, অথচ নন এক্সিকিউটিভদের জন্য সেটা 2012 থেকে 6% হারে শুরু হয়েও পরে আমার কমানো হলো। এই যে বৈষম্যটা, এটা কি চোখে পড়ছে না? আর তাছাড়াও সেল পেনশন ট্রাস্ট বা SPT, যেটা আমাদের নিজেদের ট্রাস্ট, তার বদলে NPS-কে ফান্ড ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়ার যে সিদ্ধান্তটা নেওয়া হলো 15 সেপ্টেম্বর 2021-এর SPT মিটিংয়ে, সেটা আমাদের তীব্র বিরোধিতা থাকা সত্ত্বেও নেওয়া হয়েছে। আমরা তো চেয়েছিলাম যে NPS অন্তত ঐচ্ছিক রাখা হোক। এই অ্যাফোর্ডেবিলিটি ক্লজ জিনিসটা আসলে পেনশনের মতো একটা সামাজিক সুরক্ষার অধিকারকে কোম্পানির লাভ লোকসানের সাথে জুড়ে দিয়ে কেমন যেন ছোট করে দিচ্ছে। এটা তো ঠিক নয়। গ্র্যাচুইটি সিলিংয়ের বিরুদ্ধে আমরা কলকাতা হাইকোর্টে মামলাও করেছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনি চুক্তির উপর খুব জোর দিচ্ছেন, কিন্তু প্রশ্নটা হলো 2014 সালের সেই 6% পেনশনের প্রতিশ্রুতি কি কোম্পানি যখন চরম আর্থিক সংকট চলছে তখন একদম শর্তহীন থাকার কথা ছিল? কোম্পানিকে তো টিকে থাকতে হবে, তার জন্য অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। আর্থিক সংকট অবশ্যই একটা বাস্তব সমস্যা, সেটা মানছি, কিন্তু তার সমাধান কি আলোচনার রাস্তাটা পুরোপুরি বন্ধ করে দিয়ে একতরফাভাবে চুক্তি ভেঙে দেওয়া? NJCS-এর মতো একটা যৌথ মঞ্চ যখন রয়েছে, সেখানে আলোচনা না করে এই ধরনের সিদ্ধান্ত নিলে শ্রমিক মালিক সম্পর্কটা কি আর ভালো থাকে?
এতে তো একে অপরের প্রতি যে বিশ্বাস সেটাই নষ্ট হয়ে যায়। না না, আলোচনার পদ্ধতিতে হয়তো কিছু উন্নতির অবকাশ ছিল, মানছি, কিন্তু এই অ্যাফোর্ডেবিলিটি ক্লজের যে মূল ভাবনাটা সেটা একটু দেখুন। এটা তো পেনশন স্কিমটাকে লম্বা সময়ের জন্য টিকিয়ে রাখতে সাহায্য করবে। যদি কোম্পানি লাভই না করে তাহলে এই সুবিধাটা দেবে কোথা থেকে বলুন? এই তো সম্প্রতি কন্ট্রিবিউশন বেড়ে 7.05% হলো। এটা তো দেখাচ্ছে যে লাভ বাড়লে কর্মীরাও তার সুবিধা পাবেন। কিন্তু পেনশন তো আর কোনো দয়ার দান বা বোনাস নয় যে লাভ হলে বাড়বে আর লোকসান হলে কমে যাবে। এটা একজন শ্রমিকের অর্জিত অধিকার, একটা সামাজিক সুরক্ষা। একে এভাবে লাভ লোকসানের ওপর নির্ভরশীল করে দেওয়াটা কি ঠিক? 6%-এর যে প্রতিশ্রুতি সেটাও তো এমনি এমনি আসেনি, আলোচনার মধ্যে দিয়েই তো এসেছিল। আর গ্র্যাচুইটির ক্ষেত্রে যে অভিন্নতার যুক্তি আপনি দিচ্ছেন, তাহলে পেনশনের ক্ষেত্রে এক্সিকিউটিভস যারা 9% পাচ্ছেন 2007 থেকে, আর নন এক্সিকিউটিভসদের যারা 6% থেকে শুরু করে এখন পরিবর্তনশীল হারে 2012 থেকে মধ্যে শুরু থেকে এই যে তফাতটা রাখা হয়েছিল, সেটার যুক্তি কি? আচ্ছা, এবার এনপিএস এর বিষয়টায় আসি। দেখুন, এনপিএস একটা পেশাদার নিয়ন্ত্রিত সংস্থা। তাদের হাতে যদি ফান্ড ম্যানেজমেন্ট থাকে তাহলে টাকাটা যেমন সুরক্ষিত থাকবে, তেমনই হয়তো ভালো রিটার্নও আসতে পারে। এটা কি শেষ পর্যন্ত কর্মীদের স্বার্থের বিরুদ্ধে যায়? কিন্তু সমস্যাটা তো সিদ্ধান্তটা নেওয়ার প্রক্রিয়া নিয়ে। এসপিটি মিটিংয়ে আমাদের প্রতিনিধিরা এর বিরোধিতা করেছিলেন। কর্মীরা যদি নিজেদের ট্রাস্ট মানে এসপিটির উপর বেশি ভরসা রাখেন, বা তারা যদি চান যে এনপিএস বাধ্যতামূলক না করে ঐচ্ছিক রাখা হোক, সে গণতান্ত্রিক অধিকারটুকু তো থাকা উচিত নয় কি? শুধু ভালো রিটার্নের যুক্তি দিয়ে তো এই প্রক্রিয়াগত যে ত্রুটি সেটাকে ঢাকা যায় না। সব মিলে যদি দেখি, সেল ব্যবস্থাপনার সিদ্ধান্তগুলো হয়তো কঠিন ছিল, কিন্তু কোম্পানির দীর্ঘমেয়াদী আর্থিক স্বাস্থ্য আর বাজারের যে ওঠানামা তার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এগুলো হয়তো জরুরিই ছিল। মানে দায়বদ্ধতা আর স্থায়িত্বর মধ্যে একটা ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছে আর কি। দেখুন, আমার শেষ কথা এটাই যে এই পরিবর্তনগুলো একতরফাভাবে নেওয়া হয়েছে। এর ফলে আগের চুক্তি লঙ্ঘিত হয়েছে, আলোচনার পথ বন্ধ হয়েছে, এবং শ্রমিকদের যে সামাজিক সুরক্ষা আর অর্জিত অধিকার সেটাকে খর্ব করা হয়েছে। এটা আসলে যৌথ দরকষাকষির যে প্রক্রিয়া তার প্রতি একটা অশ্রদ্ধা দেখানো হয়েছে। এটা স্পষ্ট যে এই বিষয়ে মতপার্থক্য বেশ গভীর, আর সেলের মতো একটা বড় সংস্থার ক্ষেত্রে আর্থিক বাস্তবতা আর কর্মীদের অধিকার, এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করাটা যে কতটা জটিল একটা বিষয়, আজকের আলোচনা সম্ভবত সেটাই আবার তুলে ধরল। হ্যাঁ, ঠিক বলেছেন। আর আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম তার বাইরেও আরও অনেক দিক নিশ্চয়ই আছে যা খতিয়ে দেখার অবকাশ রাখে। আশা করি আমাদের এই আলোচনা শ্রোতাদের এই জটিল বিষয়টাকে বিভিন্ন দিক থেকে বুঝতে এবং নিজস্ব একটা মতামত তৈরি করতে সাহায্য করবে।